এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আমরা আজ দ্বাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে একটি ভিডিও প্রস্তুত করতে চলেছি। আজকের যে বিষয়টি আলোচিত হবে সেই টপিকটির নাম আমার বাংলা। আমার বাংলা এই সহায়ক গ্রন্থটির 5টি অংশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নির্ধারিত আছে। ইতোমধ্যেই আমরা মেঘের গায়ে জেলখানা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব গারো পাহাড়ের নিচে। এই গারো পাহাড়ের নিচে আলোচনার অব্যবহিত পূর্বে আমরা এই গ্রন্থটির একটি সারমর্ম সংক্ষেপে তুলে ধরতে পারি। বিশেষ করে লেখক যিনি আপাদমস্তক একজন কবি, যাকে বলা হয় পদাতিকের কবি। 1940 সালে তাঁর পদাতিক কাব্যগ্রন্থ প্রকাশের পর থেকেই বাংলা সাহিত্যে তিনি আলোড়ন ফেলেছিলেন। তাঁর জন্ম 1919 আর মৃত্যু 2003। আপাদমস্তক বামপন্থী সমাজতান্ত্রিক সাম্যবাদী চেতনার কবি হলেও জীবনের শেষ প্রান্তে এসে তিনি বুঝেছিলেন মেকি কমিউনিস্ট এবং এই মেকি সমাজের যারা সাম্যবাদী দর্শনের প্রবক্তা তারা আসলে সকলেই পুঁজিবাদী। তার বিশ্বাস টলে গিয়েছিল। সুতরাং তিনি তার যে চিরাচরিত যে পথ, সেই বামপন্থী মানসিকতা তিনি ত্যাগ করেছিলেন। কিন্তু এ তৎসত্ত্বেও দরিদ্র মানুষের প্রতি, মেহনতি মানুষের প্রতি, শ্রমজীবী মানুষের প্রতি তিনি যেন দায়বদ্ধ ছিলেন। যেমন কবিতাতে তেমনই এই আমাদের গল্প আমার বাংলা। এই আমার বাংলা কিন্তু এমনি সাধারণ গল্প নয়, এটি একটি রিপোর্টার্স ধর্মী রচনা। অর্থাৎ তিনি রংমশাল পত্রিকার যিনি সম্পাদক ছিলেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তাঁকে আমাদের গোটা সমগ্র বাংলাদেশের বাঙালির সঙ্গে পরিচয় করার একটা সুযোগ করে দিয়েছিলেন সাংবাদিকতার সূত্রে। প্রতিদিনের তিনি বাঙালির জীবনযাত্রা এবং সেটা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই যে বৃহৎ বাংলাদেশ, সেখানকার মানুষের কথা বলতে গিয়েই এক সময় দেখা গেল সেটি এত সুন্দর রচিত হয়েছে যে তা গ্রন্থাকারে প্রকাশিত হলো। এবং দীর্ঘদিনের রচনার সংগৃহীত সংকলনটি আমার বাংলা নামে প্রকাশিত হয়েছিল। সেটি কবিও নিজেও ভাবতে পারেননি যে এ গ্রন্থ প্রকাশিত হবে এবং গ্রন্থাকারে প্রকাশিত হবে এবং তা মানুষের ভালো লাগবে। যাই হোক, আমরা আজকে যে টপিকসটি পড়ব এটির নাম হচ্ছে গারো পাহাড়ের নিচে। এই গারো পাহাড় জায়গাটি কোথায়, এটি তিনি নির্দেশ করতে গিয়ে বলেছেন এটি আমাদের উত্তরবঙ্গে, বিশেষত অধুনা যেটি বাংলাদেশ বা যাদের রাজধানী ঢাকা, সেই বাংলাদেশের মধ্যে একটি বিশেষ জেলার নাম হচ্ছে ময়মনসিংহ। সেই ময়মনসিংহের উত্তর দিকে পাহাড় আর গাছপালা দিয়ে ঘেরা এই পাহাড়। সেই পাহাড়ের বর্ণনা প্রসঙ্গেই সেখানকার জনজাতি মানুষের চাষবাস, ঘরবাড়ি, তাদের উপর জমিদার এবং বিভিন্ন রকমের মানুষের জোর জুলুম এবং সেই জোর জুলুম থেকে তাদের কিভাবে নিষ্কৃতি ঘটেছে তা এই গারো পাহাড় পাঠ্যাংশের মধ্যেই আমরা জানতে পারি। এই পাঠ্যাংশটির যে লাইনগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলি এখন দেখে নেওয়া যাক।
গারো পাহাড়ের নিচে প্রথম লাইনটি, চৈত্র মাসে যদি কখনো ময়মনসিংহ যাও, রাত্রিরে উত্তর শিয়রে তাকাবে, দেখবে যেন এক রাস ধোঁয়াটে মেঘে কারা আগুন লাগিয়ে দিয়েছে। ভয় পাবার কিছু নেই, আসলে ওটা মেঘ নয়, গারো পাহাড়। তাহলে এই যে গারো পাহাড়, একটা সময় টাইম বলে দিয়েছেন, সেটা চৈত্র মাস। আর সেই চৈত্র মাসের কোন দিকে না, উত্তর দিকে, শিয়র মানে উত্তর মুখে, এবং সেদিকে তাকালে এই গারো পাহাড়কে দেখা যায় ময়মনসিংহ জেলায়। আর এই গারো পাহাড়ের এবার আসবে যে এখানকার মানুষজন কোন কোন জনজাতি বাস করে। সেই জনজাতিদের মধ্যে তিনি প্রথমে পরিচয় দিয়েছেন। সেই জনজাতিগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যাদের নাম, তারা হচ্ছে গিয়ে গারো, কোচ, বানাই, ডালু আর মারগান। এই 6টা সম্প্রদায় রয়েছে। আর এই 6 সম্প্রদায়ের মধ্যে ডালু এবং হাজংরা কিন্তু বাংলা ভাষাতেই কথা বলে, আর যারা গারো তাদের ভাষা আলাদা। তবে এই হাজং এবং ডালুদের ভাষার মধ্যে যে রূপতাত্ত্বিক বা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিকটা তিনি একটু তুলে ধরেছেন। সেটি হলো ওরা তকে ট বলে আর টকে ত বলে, যেটাকে আমরা রূপতাত্ত্বিক যে বিশ্লেষণের ক্ষেত্রে বলি ত গেটার দেন ট আর ট গেটার দেন ত। আবার অন্যটা হচ্ছে দ গেটার দেন ড আর ড গেটার দেন দ, এইভাবে উচ্চারিত হতে থাকে। যেমন ছাদ থেকে ছাত, এইরকম। যাই হোক, এই 6 সম্প্রদায়ের মধ্যে তাদের প্রথমেই এসেছে চাষবাসের কথা। সেই চাষবাস করাটা এই রকম সাধারণ যেখানে সমতল ভূমি তাদের মতো নয়। এখানে আছে শুধুমাত্র পাহাড়, গাছপালা, ঝোপঝাড়, জঙ্গল। চৈত্র মাসে এখানে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেই আগুনে সমস্ত পুড়ে খাঁক হয়ে যায়। গোটা জঙ্গল এই আগুনের ভয়ে ছিটিয়ে থাকে। আর এই যখন আগুন লাগে তখন বন্য জন্তু জানোয়ারেরা প্রাণপণে আত্মরক্ষার জন্য ছুটে চলে যেতে থাকে। আর এই সময় এই যে আদিবাসী জনজাতির লোক সেই সমস্ত বন্য প্রাণীদের হত্যা করে এবং তাদের মাংস খেয়ে তারা আনন্দে দিন কাটায়। এরপর ক্রমশ জঙ্গল পুড়িয়ে যখন সাফ হয়ে গেল, সেই যে আগুন, সে আগুনের বর্ণনা প্রসঙ্গে তিনি একটি পৌরাণিক বিষয়ের অবলম্বন করলেন। সেটি হলো, সে কি যে আগুন, যেন রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছেই রাবণের চিতা। এটা একটি পৌরাণিক বিষয়। অর্থাৎ রাবণকে যখন বধ করা হয়, রামচন্দ্র যখন তাকে বধ করে, তারপর তার যে দাহ কার্যটি, সেই দাহ কার্যটির মধ্যে একটি পৌরাণিক বা লোককথার মতো আছে যে তার যে দাহ কার্যটি নাকি চলেই গেছে, ওটা স্তব্ধ হয়নি এবং যতক্ষণ চলেছে ততক্ষণ নাকি ওই রাবণের যে স্ত্রী মন্দোদরী সে ততক্ষণ এওতি রয়েছে। সুতরাং সেই আগুন যখন স্তব্ধ হলো তখন এবার আস্তে আস্তে বৃষ্টি নামলো, সেই পলেস্তারার মতো পড়ে গেল ছাইগুলো এবং সেই ছাইয়ের ওপরে ধান এবং তামাক, এই দুটি প্রধানত চাষ এই এলাকায় হয়। আর এছাড়াও আমরা জানি উত্তরবঙ্গে 3T, টি, টিম্বার অ্যান্ড টোবাকো। সুতরাং টি তো রয়েছেই, আর টিম্বারের কথা বলতে পারছি না, তবে টোবাকো এখানে এসেছে এবং ধান। এই ধান এবং তামাক এত সুন্দর হয় যে পাহাড়ের উপর দিকে থেকে যখন নিচের দিকে দৃষ্টিপাত করা যায় তখন মনে হবে যেন নীল সমুদ্রটা কে যেন হঠাৎ সবুজ করে দিয়েছে। এই পরগনাটির নাম সুসং পরগনা। আমরা নিশ্চয়ই জানি যে শেরশাহ এবং পরবর্তীকালে আকবরের আমলে এই ভারতবর্ষের বিভিন্ন অংশকে পরগনাতে ভাগ করা হয়েছে, যেটি এখন জেলা বা মহকুমা বা ব্লক পর্যায়ে ভাঙা হয়।
এটি সুসং পরগনা। এই সুসং পরগনার পুরোটাই হচ্ছে পাহাড় এবং জঙ্গল। এখানে সমতল ভূমির কোনো দেখা নেই। এখানে গাড়িতে যাওয়া বেশ কষ্টকর, তার থেকে বরঞ্চ নৌকাতে যাওয়া বা নদী পেরিয়ে যাওয়া। আর নদীর নাম চলে এসেছে সোমেশ্বরী, পাহাড়ি নদী। সে আবার রেগেটং, তাকে সেখানে যদি পা দেওয়া যায় তা প্রচণ্ড ঠান্ডা এবং তেমনই স্রোত। সুতরাং সেই স্রোতস্বিনী সোমেশ্বরীর যেমন পরিচয় দেওয়া হয়েছে, তেমনই পরিচয় দেওয়া হয়েছে এদের এই চাষবাসের কথা। আর এই চাষবাসের কথায় আসতে গিয়েই একটি বিশেষ বৈশিষ্ট্য এসেছে, সেটি হচ্ছে হাজং। হাজংরা হচ্ছে, হাজং শব্দের অর্থ হচ্ছে পোকা, এবং এরা হচ্ছে চাষের পোকা। হাজংরা নাকি প্রথম এই এলাকায় এসেছিল, তারপর বাকিরা সব এসেছে ওই ডালু, মারগান, বানাই, এরা সব। সুতরাং সেই তাদের যে চাষ, সেই চাষের কিন্তু রীতিমতো তারা সমৃদ্ধ। কিন্তু হলে কি হবে, যখন এই কাস্তে নিয়ে আবাল বৃদ্ধ বনিতা ধান বা তামাক কাটতে গেছে, সঙ্গে সঙ্গে দেখা গেছে জমিদারের পেয়াদা তারা লাঠি উঁচিয়ে তাদের প্রাপ্য পাওনা গন্ডা সব মেটাবার জন্য এসে হাজির হয়। এবং তাদের ওই বৃহৎ লাঠি সেটা দর্শন করে শিশুরা ভয়ে মায়ের আঁচল ধরে, আর বুড়িরা সাবমুন্নি দেয়। কিন্তু যত সাবমুন্নি দিক না কেন, তারা কিন্তু প্রজার কাছ থেকে টঙ্ক আদায় করে তবে ছাড়ে। তবে এরপরেই আসছে তাদের ঘর বাড়ি কেমন। বিশেষ করে পাহাড়ের নিচে যারা থাকে, সেই পাহাড়ের নিচের অংশতে তাদের যে ঘর বাড়ি সে সম্পর্কে বলা হয়েছে এই রকম, যে পাহাড়ের নিচে যারা থাকে তারা আমাদেরই মতো হাল বলদ নিয়ে চাষ আবাদ করে। মুখ চোখে তাদের পাহাড়ি ছাপ, এবং এরা কি করে না, এদের যে এ অঞ্চলের গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়। কারণ কি না, এই গারোদের ঘরগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাচার ওপরে থাকে, অর্থাৎ মাচার ওপরে শোয়া, মাচার ওপরে খাওয়া এবং মাচার ওপরে দিন যাপন করা। শুধু তাই নয়, তাদের যে পালিত যে হাঁস মুরগি সেগুলোও মাচার মধ্যে থাকে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে সেখানকার যারা হিংস্র যে সমস্ত জন্তু আছে, সেই হিংস্র জন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এদের এই ধরনের বাড়িঘর। তাহলে দেখা যাচ্ছে হাজংরা যেভাবে চাষবাসে অভ্যস্ত, সেই তুলনায় গারোরা কিন্তু অত চাষবাসে অভ্যস্ত নয়। তাদের একটু জীবনযাত্রা বা তাদের জীবনে যে পেশা সেটা একটু আলাদা। এরপর আসে এই জমিদারদের অত্যাচার। আর এই জমিদারদের অত্যাচার প্রসঙ্গেই এসেছে একটি বিশেষ একটি প্রথা। তাহলে সেই প্রথাটি হলো খুব ইম্পর্টেন্ট প্রথা, এখানে মনে রাখতে হবে। সেই প্রথাটির নাম হচ্ছে হাতি বেগার প্রথা। এই লাইনটি খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন ইট। এটি হচ্ছে গিয়ে পাতা নম্বর 76 পাতা। 76 পাতার একেবারে দ্বিতীয় স্ট্যান্ডারের প্রথম লাইন। 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারদের একটা আইন ছিল। এই আইনটা, এবার প্রশ্নটা হবে এরকম, সেই আইনটার নাম কি? আইনটার নাম হচ্ছে হাতি বেগার। এবার আসবে এটি কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা বলবো যে রিপোর্টাস ধর্মী রচনা আমার বাংলা যে গ্রন্থের অন্তর্গত গারো পাহাড়ের নিচে থেকে এই অংশটি নেওয়া হয়েছে। হাতি বেগার সম্পর্কে যা জানো লেখো, বা হাতি বেগার এই যে জমিদারদের যে এই যে কুপ্রথা সেটি কেমন এবং সেই প্রথা কিভাবে বিলুপ্ত হলো, এভাবেও প্রশ্ন আসতে পারে। এখান থেকে কোনো এমসিকিউ হয় না, এসিকিউ হয় না, শুধুমাত্র একটি 5 নম্বরে ব্রড প্রশ্ন হয়। তো সুতরাং সেই হাতি বেগার প্রথা সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার। হাতি বেগার প্রথা হচ্ছে জমিদার বছরের কোনো একটা সময়ে তার যে শখ হচ্ছে হাতি ধরা বা হাতিকে বন্দি করা, এবং সেই হাতি ধরা বা বন্দি করার জন্য সে কী করে না, যে অঞ্চলে হাতি থাকে
সেই অঞ্চলে তিনি একটি নিরিবিলি জায়গায় মাচা তৈরি করেন এবং সেই মাচার উপর বসে তিনি তার যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করেন। অর্থাৎ প্রতিদিনের যে জীবনযাত্রা জমিদারের যেমন থাকে এখানেও তার ব্যত্যয় হয় না। সুতরাং খাওয়া দাওয়া ভোগ বিলাস চললেও মাচার ওপরই চলে, আর লক্ষ্য করতে হয় কখন হাতি আসছে। এদিকে ওই এলাকার যত প্রজা, সে ছেলে হোক বুড়ো হোক যুবক হোক, সকলকে এসে গোটা জঙ্গলটাকে হাতে হাতে ধরাধরি করে বেড় দিতে হবে এবং সেই বেড় দিয়ে ক্রমশ বেড় ছোট হতে থাকবে আর হাতিরা ছুটে আসবে, অন্যান্য প্রাণীরা ছুটে আসবে। ঠিক, এবং দেখা যাচ্ছে এই প্রথা পালন করতে গিয়ে তারা কোনো পরিশ্রম তো তাদের বেগার হতো, কারণ কোনো পয়সা পাওয়া যেত না, এবং শুধু তাই নয়, ঘর থেকে তাদের যে সেদিনের যে খাবার সেটা বেঁধে নিয়ে যেতে হতো। তৃতীয়ত সবথেকে মারাত্মক যেটি, এই বেড় দিতে গিয়ে অনেকে সাপের ছোবলে, ভয়ঙ্কর বাঘের কামড়ে বা অন্যান্য সাপদ জন্তুর আক্রমণে প্রাণ হারাতো। এই ভয়ঙ্কর প্রথা এই গারো পাহাড়ের নিচে পাঠ্যাংশে কিন্তু রয়েছে। এটি খুব ইম্পর্টেন্ট লাইন। এরপর আসছে এই হাতি বেগার প্রথা কিভাবে বন্ধ হলো। এই হাতি বেগার প্রথা বন্ধ করার মূলে রয়েছে একজন মাস্টারমশাই, তার নাম গোরাচাঁদ মাস্টারমশাই। এই গোরাচাঁদ মাস্টারমশাই হলেন এই এলাকার নেতা। তিনি কি করলেন না, চাগলাই মানে এলাকায় তিনি মিটিং বসালেন। মিটিং থেকে মিছিল হলো এবং সেখানকার লোকাল যে কামারশালা বলে, যেটা অর্থাৎ যেখানে আমরা বলি ব্ল্যাক স্মিথ, যারা লৌহ সামগ্রী তৈরি করে, কাস্তে কুড়ুল তৈরি করে, সেসব ভয়ানক অস্ত্র তৈরি হলো এবং মানুষ সব একজোট হলো। সত্যি কথা বলতে কি, এই যে কমিউনিস্ট যে আন্দোলন, সেই আন্দোলনের যেন প্রতিভূ এই গোরাচাঁদ মাস্টার। 1925 থেকে 1977 সাল পর্যন্ত এই যে কমিউনিস্ট যে আন্দোলন, বিশেষ করে আমাদের বাংলাদেশে তথা ভারতবর্ষে, তখন কিন্তু একটা নীতি আদর্শ তাকে সামনে রেখেই এগিয়ে যাওয়া হতো। কিন্তু আজকের যে কমিউনিস্ট, তারা কিন্তু তাদের যে মূল যে রাস্তা সেটা হারিয়েছে। সেই নবকুমারের মতো আমরাও বলতে পারি যে পথিক তুমি কি পথ হারাইয়েছ। সুতরাং কমিউনিস্টরা যে পথ হারিয়েছে সেটা সুভাষ মুখোপাধ্যায় অনেক আগেই দেখিয়ে দিয়ে চলে গেছেন। এরপর আসবে যে এই যে গোরাচাঁদ মাস্টারমশাই কী করলো না, সমস্ত সেই প্রথাগুলো বন্ধ করলো, যে আর জমিদারকে হাতি বেগারে আমরা করব না, জমিদারের ওই টাকা আমাদের এই কষ্টার্জিত ফসল থেকে আমরা দেব না, কারণ এই কষ্টার্জিত ফসল থেকে তাদের পাওনা গণ্ডা মেটাতে গিয়ে অনেকেই অনাহারে মারা গেছে। এবং তারপর আসে সুখ এবং সমৃদ্ধি, এবং সেই সুখ এবং সমৃদ্ধির ইতিহাস বর্ণনা করেছে দুটো পরিবারের বংশধরেরা। একটি হচ্ছে খগ মোড়ল আর একটা হচ্ছে অমৃত মোড়ল। অর্থাৎ এরা হচ্ছে, যাই হোক এদের ভালো নাম থাকবে, আসলে মণ্ডল। তারা যে সুখ এবং সমৃদ্ধির যে কথাটি ঠিক এইভাবে বলেছে, সেটা 76 পাতার শেষের স্ট্যাঞ্জারের দিকে রয়েছে। এইভাবে বলে, সেকালে সর্ষের ক্ষেতে আমরা লুকোচুরি খেলতাম, মাঠে এত ধান হতো যে কাক পক্ষীরও অরুচি হতো, গোয়ালে থাকতো 60-70টা গরু, নর্দমায় দুধ ঢালাই হতো, আর এখন এক ফোঁটা দুধের জন্য পরের দুয়ারে হাত পাততে হয়। এইভাবে পরিবর্তন এলো, কিন্তু পরিবর্তন সহজে তো আসে না। অধিকার তো কেউ দয়া করে দেয় না, অধিকার আদায় করতে হয়। এবং এই অধিকার আদায়ের যে ইতিহাস, সেই ইতিহাসটি কিন্তু এই পাঠ্যাংশের মধ্যবর্তী অংশে একটি লাইন আছে। এটি ভেরি ইম্পর্টেন্ট, নোট ইট, আন্ডারলাইন ইট। এটা হচ্ছে এখানে এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই।
একটা দুষ্ট শনি কোথাও কোন আনাচে যেন লুকিয়ে আছে। এই লাইনটি খুব ইম্পর্টেন্ট, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে যদি এইখানে 3টি লাইন বলি, সে 3টি লাইনের মধ্যে একটি এটি, তার আগে একটি আমি ইতিমধ্যেই বলে দিয়েছি, সেটা হলো 50-60 বছরের আগে এই অঞ্চলে জমিদারদের একটা আইন ছিল, এটা 2 নম্বর। আর এখানে 1 নম্বর হচ্ছে যে এই অঞ্চলে গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়। এই যে গারো এবং যে সমস্ত গারো পাহাড়ের নিচে যারা বাস করে সেই সব জনজাতিদের ঘর বাড়ি, কৃষি কাজ এবং তাদের যে জীবনের পেশা নেশা, এই পাঠ্যাংশ অবলম্বনে বর্ণনা করো। এটি একটি প্রশ্ন। তাহলে এই একটা প্রশ্ন, মাঝে একটি প্রশ্ন হলো যে হাতিবেগার, পরের প্রশ্নটা হলো গিয়ে কিভাবে এই যে ফসল নিয়ে চলে যাচ্ছে জমিদারেরা, তাদের যে অত্যাচার, সেই অত্যাচারের কথা। আর একটু কমের মধ্যে যদি আমরা আরেকটা লাইন বাছি, সে লাইনটা হবে এখানে যে গারো পাহাড়ে যারা থাকে বছরের এই সময়টা তারা চাষবাস করে। অর্থাৎ কোন সময়টা, সেই চৈত্র মাস, কিভাবে তারা ঝোপঝাড়ে আগুন লাগিয়ে দিল এবং কিভাবে সেটা একটা ছাইয়ের যে পলেস্তারা পড়লো, সেই পলেস্তারার ওপর বর্ষার জল এবং তারপর ধান এবং তামাক চাষ শুরু হলো এবং সেই ধান তামাক একটা যেন সবুজের সমুদ্র তৈরি হলো এবং সে অফুরন্ত ফসল সবাই যখন কাটতে গেল চাষিরা, তারপর দেখা গেল পাইক বরকন্দাজ এসে সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এইভাবে উত্তরবঙ্গের সুসং পরগনার মানুষের যে জীবনযাত্রা, তাদের ভাষা, তাদের ঘরবাড়ি, তাদের কৃষি, তাদের মন মানসিকতা, সর্বোপরি তাদের মধ্যে যে ঐক্যবদ্ধ আন্দোলন দেখা দিয়েছিল এবং সেই আন্দোলনে নতি স্বীকার করেছে তৎকালীন জমিদার, সেই যে বামপন্থী মানসিকতা, সেটিও কিন্তু এখানে উল্লেখযোগ্য। কারণ এই গ্রন্থটি আনুমানিক 1951 সালের মধ্যেই শেষ হয়েছে লেখা এবং সুতরাং সে সময়ে তিনি আপাদমস্তক একজন কমিউনিস্ট কবি ছিলেন। পরবর্তীকালে তার মোহভঙ্গ হয়েছে। তবে এই পাঠ্যাংশের শেষের অংশের একটি লাইন এভাবেই তিনি বলেছেন, একটা কথা আগে থেকে বলে রাখি। কি বলে রেখেছেন? আগে থেকে যদি কেউ বেড়াতে যায় ওই সুসং পরগনায় বা ওই অঞ্চলে গারো পাহাড়ের নিচে, তাহলে তারা আমাদের কিন্তু কি বলে না, বাঙাল বলে। বাঙাল মানে তারা বাঙালি বলে, কিন্তু আসলে কলকাতা বা দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের মানুষের এত পার্থক্য যে তারা কিন্তু ভাবতেও পারে না যে এরা কলকাতার লোক আমাদের নিজের। এর মূল কারণ সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, এর জন্য তারা দায়ী নয়, দায়ী হচ্ছে আমরা দক্ষিণবঙ্গের শিক্ষিত মানুষেরা, যারা তাদের এখনও পর করে রেখেছে। আর সর্বশেষ লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, সেই লাইনটি হচ্ছে, অথচ আমরা সবাই বাংলাদেশেরই মানুষ। আসলে তিনি দুই বাংলাকে একত্রিত করতে চেয়েছেন। তার বিখ্যাত সেই কবিতার লাইনটি, দরজায় খিল খুলে দিলাম জানালা, ওপারে যে বাংলাদেশ এপারে সেই বাংলা। অর্থাৎ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে যে আসমুদ্র হিমাচল, সেই হিমাচলের সহজ মানুষগুলির পেশা নেশা বিদ্রোহ সমস্ত কিছু সহজতর ভাষায় তিনি এই আমার বাংলা পাঠ্যাংশের অন্তর্গত গারো পাহাড়ের নিচে পাঠ্যাংশটিতে সুন্দরভাবে তুলে ধরেছেন। এভাবেই আমরা প্রশ্ন উত্তর এবং পাঠ্যাংশটি পাঠ করে আমরা এই ভিডিওটি শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে।